দেখো মেঘলা, তোমার মতো ভাত বেচে আয় করা মেয়েকে আমার মা নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবে না। তাছাড়াও তোমার মা অন্য এক পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল, তাই মায়ের ধারণা তুমিও হয়তো তোমার মায়ের মতো পালিয়ে যাবে। নিজের ব্যাপারে নাবিলের মুখে এমন কথা শুনে মেঘলা স্তব্ধ হয়ে রইল। সে কিছু বলতে যাবে তার আগেই নাবিল আবার বলল, তাছাড়া তোমার বয়সও প্রায় 27 হয়ে গিয়েছে, আমার বয়স 28। এমন সেম এইজ বিয়ে করলে পরবর্তীতে গিয়ে দেখা যাবে আমাদের ম্যারিড লাইফেও প্রবলেম হবে। আর তোমার চেহারা অলরেডি বুড়িয়ে যাওয়া শুরু করেছে। আমি এখন একটা ভালো জব করি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হয়। ওইসব জায়গায় তোমার মতো মেয়েকে আসলে ওয়াইফ হিসাবে মানায় না। মেঘলা আর নিজের অপমান সহ্য করতে পারল না। নাবিলের চোখে চোখ রেখে খুব দৃঢ়ভঙ্গিতে বলে উঠল, তা এই ভাত বেঁচে আয় করা মেয়ের টাকা দিয়ে যখন আগের বছর তোমার বোনের বিয়ে দিয়েছিলে তখন তোমার মায়ের গায়ে লাগেনি? যখন 17 বছর বয়সে আমাকে ভালোবেসে বলেছিলে তখন তোমার কি জানা ছিল না যে আমি তোমার সেম এইজের? আমি বুড়িয়ে গিয়েছি, কিন্তু কেন বুঝিয়েছি? বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করতে করতেই তো আমার বয়স 27 হয়েছে। নাবিল এবার কিছুটা রুক্ষ স্বরে বলে উঠল, টাকার ক্ষুধা দিচ্ছ আমাকে? নাফিজার বিয়ের জন্য 5 লাখ দিয়েছিলে তো তা ফেরত পেয়ে যাবে। আমার মতো বিসিএস ক্যাডার ছেলেকে নিজের গলায় ঝুলাতে পারছো না দেখে এমন হম্বিতম্বি শুরু করেছো। কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে বিয়ে করব? এখনও তো নিজের বিধবা ভাবি, সৎমা আর তার 2 সন্তানকে নিজের ঘাড়ে টানছো। কি মনে করেছো যে বিয়ের পর এইসব জঞ্জালকে আমার ঘাড়ে চাপাবে? একদম চুপ। আমার পরিবারের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। আজকে থেকে এই মুহূর্তে তোমার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, তাই বিয়ের আগেই আমি তোমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষের আসল চেহারা দেখতে পেয়েছি। সামনের মাসে কাউন্সিলরের মেয়ে তানিয়াকে বিয়ে করতে যাচ্ছ তো, তাই তো আজকের এই অভিনয়টা করতে এসেছো। তুমি কিভাবে অবাক হচ্ছো তো যে আমি কিভাবে জানলাম? তানিয়ার কথা আমার ফ্রেন্ড নীরা 2 দিন আগে তোমাদের রেস্টুরেন্টে দেখেছে, সাবধান করেছিল আমাকে। কিন্তু ওই যে আমি তোমায় অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই বিশ্বাস করিনি। যাই হোক, আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করলাম। ভুলেও আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। নাবিল কিছুক্ষণের জন্য চুপ হয়ে বসে রইল। সে মনে করেছিল মেঘলা হয়তো কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে, কিন্তু উল্টা তো মেঘনা ওকেই থ্রেট দিয়ে গেল। চলে গিয়েছে ভালোই হয়েছে। মেঘলা যেন কেমন টাইপের মেয়ে ছিল, একটু কাঠখোট্টা স্বভাবের, তার উপর থেকে পারিবারিক ব্যাকগ্রাউন্ডও কেমন এলোমেলো। তাই তো তার মা মেঘলাকে তেমন পছন্দ করতো না। সেই দিক থেকে তানিয়া তার বাবার একমাত্র মেয়ে, কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কথাগুলো ও খুব মিষ্টি মিষ্টি। নাবিলের মতো বিসিএস ক্যাডার ছেলের তানিয়া একদম বেস্ট চয়েস। মেঘলা আজকে আর তার নিজের কাজের জায়গায় ফিরল না। বর্তমানে সে বাঙালিয়ানা নামক রেস্টুরেন্ট এর মালিক। ঢাকায় রেস্টুরেন্টটির বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। রিকশায় বসে 10 বছর আগের কথাগুলোও ভাবতে লাগলো। নাবিল কত পাগলামি করে তাকে রাজি করেছিল। অবশ্য তখন মেঘলার জীবনও অনেক আলাদা ছিল। মেঘলার বাবা রফিক সাহেব তখন ব্যাংকে চাকরি করত। ঘরে সৎ মা থাকলেও কখনো সে মায়ের অভাব বুঝতে পারেনি। নাজমা বেগম নিজের ছেলে মেয়ের চাইতেও তাকে বেশি ভালোবাসে। আর্থিকভাবেও বেশ সচ্ছল ছিল তারা। অন্যদিকে নাবিলদের কিছুই ছিল না। নাবিলের বাবা সে ছোট্ট থাকতেই মারা গিয়েছে। নাবিলেরা 2 ভাই বোন। নাবিলের মা লাজুক খাতুন গার্মেন্টসে চাকরি করে তাদের সংসার চালাতো, কিন্তু সময়ের ব্যবধানে সেই মহিলারও কত পরিবর্তন হয়েছে। মেঘলার মতো বউকে নাকি
এখন সে ঘরের বউ হিসেবে মানতে পারবে না। রিকশায় সে মেঘলাদের বাসায় গলির সামনে দাঁড়ালো। মেঘলা রিকশা ভাড়া মিটিয়ে একটু সামনে যেতেই দেখলো মিহির তার বন্ধুর সাথে ক্রিকেট খেলছে। মিহির মেঘলাকে দেখে এগিয়ে এসে বলল, আরে আপা, তুই এই সময় এখানে? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? তোর শরীর ঠিক আছে তো? বাইরের ব্যস্ততা দেখে মেঘলা হালকা এসে বলল, এত ব্যস্ত হোস না, আমি ঠিক আছি। মনটা ভালো লাগছিল না, তাই বাসায় চলে এলাম। তাদের কথার মাঝে মাহিরাও সেখানে এসে উপস্থিত হলো। বড় বোন মেঘলাকে এই সময় দেখে সেও বেশ অবাক হয়ে গেল। সে উচ্ছ্বাসের সাথে মেঘলাকে বলল, ভালোই হয়েছে আপা, তুই এখন এসেছিস। আম্মু ইলিশ মাছ ভাজা করেছে, তাড়াতাড়ি বাসায় চল, অনেক খিদে পেয়েছে। আম্মু মিহিরকে খুঁজতে পাঠিয়েছিল। মিহির এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আর মাহিরা থার্ড ইয়ারে। আলাদা মায়ের পেটের হলেও মিহির আর মাহিরা মেঘলাকে অনেক বেশি ভালোবাসে। আর মেঘলাও নিজের আপন ভাই বোনের মতো তাদের দেখে এসেছে। মাহিরা আর মিহিরকে নিয়ে ঘরে ঢুকতেই মেঘলার নাকে ইলিশ মাছের সুঘ্রাণ ভেসে এলো। নাজমা বেগম কেবল রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে মেঘলাকে দেখতে পেয়ে বললেন, তুই আজ এত তাড়াতাড়ি? মুখটা এমন শুকনো লাগছে কেন? সকাল থেকে কিছু খাসনি এখনও? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আজকে দক্ষিণ দিকের বারান্দাটা বেশ ভালো রোদ এসেছে, তাই ওখানেই খাবার দিচ্ছি। শীতের মধ্যে রোদে বসে খেতে ভালো লাগবে। তাদের কথার মধ্যেই মেঘলার ভাবি ইরিনাও ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। ভালোই হয়েছে মেঘলা, তুমি এসে পড়েছো। তোমাদের সবাইকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি যে লালমাটিয়া মহিলা কলেজের টিচার পদে অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? ওখানে আমি টিকে গেছি। সামনের মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারবো। বাসার সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। নাজমা বেগম ইরিনার মাথায় হাত দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ মা, জীবনে আরও অনেক উন্নতি করো। মিহির আর মাহিরা একসাথে বলে উঠল, ভাবি সামনের মাসে কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। অবশ্যই দেব। দুপুরের খাওয়া শেষে সবাই বারান্দায় বসে রইল। দুপুরের মিষ্টি রোদ সবার কাছেই ভালো লাগছিল। নীরবতা ভেঙে মেঘলা বলে উঠল, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজও না, টেকনিক্যালি গুড নিউজও বলা যায়। নাবিলের সাথে আমার ব্রেকআপ হয়েছে। বারান্দায় বসা সবাই বিষয়টা শুনে অবাক হওয়া গেল। কেননা নাবিল আর মেঘনার 10 বছরের প্রেম ছিল। নাবিলের জন্য মেঘলা ভালো ভালো বিয়ের প্রস্তাব রিজেক্ট করেছে। তাহলে কিভাবে? সবার কৌতূহল বুঝতে পেরে মেঘলা সবাইকে নাবিলের বলা কথাগুলো বলল। মুহূর্তের মধ্যেই বাসায় সবার মাথা গরম হয়ে গেল। নাজমা বেগম খেপে গিয়ে বলল, তুই জানি ওর কাজ থেকে কত টাকা পাবি? 5 লাখ নগদ দিয়েছিলি না ব্যাংক ট্রান্সফার করেছিলি? ব্যাংক ট্রান্সফার। চল আমার সাথে। এই ভর দুপুরে কোথায় যাবে? নাবিলদের বাসায় তোর টাকা আনতে। এখন? হ্যাঁ, নাবিলদের বাসায় তো 2 বিল্ডিং পরেই। নাজমা বেগম আরও কারো কথাই শুনল না। মিহি আর মেঘলাকে নিয়ে সোজা নাবিলদের বাসায় গিয়ে হাজির হলো। নাবিল দুপুরে বাসায়ই ছিল। নাজুক বেগম তাকে ড্রয়িং রুমে ডাকলো। ড্রয়িং রুমে নাজমা বেগমকে দেখতে পেয়ে সে মনে করলো হয়তো তাকে মানানোর জন্য মেঘলা তার মাকে নিয়ে এসেছে। তাই সে বেশ কড়া সুরেই তার মাকে বলল, মা, এনারা এখানে কি করছে? ওরা ওদের 5 লাখ টাকা ফেরত চাইতে এসেছে। এ কথা শুনে তো নাবিলের মাথার হাত। সে সকালে কোথায় কোথায় বলেছিল টাকা ফেরত দেওয়ার কথা, তাই বলে যে মেঘলা দুপুরেই টাকা ফেরত নিতে তার মাকে নিয়ে চলে আসবে সেটা সে বুঝতে পারেনি। অবস্থা বেগতিক দেখে সে নিজের কণ্ঠস্বর নরম করে বলল, আন্টি, হুট করে তো আর টাকা ম্যানেজ করা যায় না। আমাকে একটু সময় দিন। 6 মাসের মধ্যে আমি টাকাটা ফেরত দিয়ে দেব। মেঘলা, তুমি একটু আন্টিকে বোঝাও। নাবিলের কথার কোনো তোয়াক্কা না করে নাজমা বেগম রুক্ষ কণ্ঠে বলে উঠল, 6 মাস তো দূরের কথা, তোমাকে 6 ঘন্টা টাইমও দিব না। 1 ঘন্টার মধ্যে আমার মেয়ের টাকা তুমি তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠাবে। তা না হলে আমি এইখান থেকে সোজা থানায় গিয়ে তোমার নামে
ফ্রড এর রিপোর্ট করব। তারপর তোমার স্বাদের চাকরিটা থাকবে তো। যদিও তোমার কাছ থেকে আমার মেয়ে আরও বেশি টাকা পায়, বাকিটা আমার মেয়ে তোমাকে সদকা হিসেবে দিয়ে দিল, কিন্তু 5 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে ফেরত চাই। নাবিল আর লাজু বেগম নিজেদের মধ্যে কথা বলতে রুমের ভেতরে গেল। কি দরকার ছিল ওর সাথে সব কিছু এখনই শেষ করার? তুমি তো কাল রাতে বললে যে আগামী মাসে তানিয়াকে বিয়ে করতে। আমি কি আর জানতাম যে এভাবে টাকা নিতে চলে আসবে? তো এখন কি করবি? আমার বিয়ের অনুষ্ঠানের জন্য যে 5 লাখ জমিয়েছিলাম ওইটাই না হয় দিয়ে দিই। আচ্ছা, টাকা ফেরত দিয়ে তাড়াতাড়ি এই ঝামেলা বিদায় কর। টাকা দেওয়া শেষে লাজু বেগম নাজমা বেগমকে মুখ ভেঙচি দিয়ে বলল, অনেক মানুষ দেখেছি, আপনাদের মতো মানবতাহীন মানুষ দেখিনি। আমাদের গলার ওপর পাড়া দিয়ে টাকাগুলো ফেরত নিলেন। দেখব তো আপনার এই বুড়ি মেয়ের কথায় বিয়ে হয়। চেহারার যে সিঁড়ি হয়েছে, চায়ের দোকানদারও বিয়ে করতে রাজি হবে না। নাজমা বেগমও তার কথায় প্রতি উত্তরে বলল, আমরাও আপনাদের মতো নির্লজ্জ মানুষ দেখিনি। আপনার ছেলের থেকে আরও যোগ্য পাত্রের কাছে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার মেয়ের বরযাত্রী সেনাই বাজিয়ে দুমদাম করে আপনার বাসার সামনে দিয়ে যাবে। নাজমা বেগম আজকে আর মেঘলাকে রেস্টুরেন্টে যেতে দিল না। ক্যাশের হিসেব নিতে মিহিরকে পাঠালো। নাবিলদের বাসা থেকে আসার পর থেকেই মেঘলা খেয়াল করছে তার মা তাকে চোখে চোখে রেখেছে, এমনকি রুমের দরজাও বন্ধ করতে দিচ্ছে না। মেঘলা নাজমা বেগমের উৎকণ্ঠা বুঝতে পেরে তাকে ডেকে বলল, কি হয়েছে মা, তুমি এত অস্থিরতা দেখাচ্ছ কেন? নাজমা বেগম কিছু না বলে চুপ করে রইলেন। সেই দুপুর থেকে আমাকে নজরে নজরে রাখছো। তোমার কি মনে হয় আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো? নাজমা বেগম আমতা আমতা স্বরে বললেন, না তেমন কিছু না মা, সত্যি করে বলো। এবার নাজমা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমার নিজের কাছেই নিজেকে অপরাধী লাগছে। কেন ওই ছেলের সাথে তোর সম্পর্কটা আমি মেনে নিয়েছিলাম, তার জন্যই তো তুই এত কষ্ট পাচ্ছিস। মা, আমি একটুও কষ্ট পাচ্ছি না। আমার জীবনে তোমরা সবাই আছো, তো আমি কষ্ট কেন পাবো? আর তুমি আমাদের কাছে ছায়ার মতো। বাবার বড় ভাইয়া মারা যাওয়ার পর তুমি তো আমাদের খেয়াল রেখেছো, সেই তুমি কি না এখন জাস্ট এই সামান্য বিষয় নিয়ে ভেঙে পড়ছো। তারপর ও তাদের কথার মাঝে ডোরবেল বাজলে নাজমা বেগম দরজা খুলতে গেল। মেঘলা হঠাৎ খেয়াল করলো হুট করে আকাশে অনেক মেঘ জমে আছে। শীতকালে আকাশে তো এত মেঘ জমার কথা না। তাহলে প্রকৃতিও কি তার মনের অবস্থা বুঝতে পেরেছে? আকাশ জুড়ে একরাশ মেঘ যেন নিঃশব্দে তার মনের কথা লিখে দিচ্ছিল, যে কথাগুলো সে কাউকেই বলতে পারেনি। মেঘলার সকালবেলা ঘুম ভাঙল নাজমা বেগমের চিৎকারে। এত সকালে এমন চিৎকার শুনে সে ধরপড় করে উঠে গায়ে কোনো মতে শাল চাপিয়ে দৌড়ে বাসার বাইরে গেল। নাজমা বেগম গেটের সামনে দাঁড়িয়ে তাদের বাসার হেল্পিং হ্যান্ড চুমকির সাথে ইচ্ছামতো চিৎকার করে যাচ্ছে। বাসার বাকি সবাই তার পাশে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করেছে। মেঘলা তার মাকে থামাতে গেলে ইরিনা তাকে আটকে ধরল, যেও না মা, আর একটু কথা শোনাক। দেখ কি বলো ভাবি, মা এরকম চিৎকার করছে কেন? কালকে গিয়ে যে তোমরা টাকা ফেরত নিয়ে এসেছো, সেই ক্ষোভ থেকে নাবিলের মা পুরো এলাকায় তোমার নামে বাজে কথা রটিয়েছে। কি কথা রটিয়েছে? তুমি নাকি বাজা, তোমার নাকি কখনো বাচ্চা হবে না, তাই নাকি নাবিল তোমার সাথে সম্পর্ক শেষ করেছে। কি? হ্যাঁ, ফাজিল মহিলা, তোমার যেন ভালো কথাও বিয়ে না হয় তাই এই গুজব ছড়িয়েছে। চুমকি এসে জেনা মাকে সকালবেলা এইসব কথা জিজ্ঞেস করেছে যে এইসব সত্যি কি না। তারপর মা উল্টো এখন চুমকির উপরেই চিৎকার শুরু করেছে। তাহলে ওর কি দোষ? মায়ের চিৎকার শুনে বেচারার মুখটুকু ছোট হয়ে গেছে। মাকে থামাও। এবার মাহিরা তার কাছে এগিয়ে এসে বলল, আরে আপা, চুমকি জাস্ট একটা বাহানা। মা তো আসলে ও লাজুক খাতুনকে ধুয়ে দিচ্ছে। দাঁড়াও, একটু মজা নেই। ওই মহিলা এভাবে ও বেশি সুবিধার না। মেঘলা একে একে সবার মুখের দিকে তাকালো। সবাই এত উদ্গ্রীব হয়ে দেখছে মনে হচ্ছে যেন পাকিস্তান ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ চলছে। সে গিয়ে নাজমা বেগমকে থামিয়ে বাসার
বেদনায় নিয়ে এলো। মা, তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তায় দাঁড়িয়ে এরকম চিৎকার কেন করছিলে? ওরা আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা ছড়াবে, আর আমি ওদের ছেড়ে দেব নাকি? মা, ওদের মান সম্মান নাই, কিন্তু আমাদের তো মা আছে। যা ইচ্ছা করুক। অনেক শুনেছি তো কথা, এবার তোর জন্য আমি নিজে পাত্র দেখব, আর সেই পাত্রকেই তোর বিয়ে করতে হবে। এবার আমি আর কোনো না শুনবো না। কিন্তু মা, কোনো কিন্তু না। এবার না হয় মায়ের কথা শুনে দেখ, তোর এই মা সব ঠিক করে দেবে। মেঘলা বুঝতে পারলো যে এখন কোনো মতেই আর তার মাকে থামানো যাবে না, তাই সে আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। আজ রেস্টুরেন্টে একটা এঙ্গেজমেন্ট পার্টির বড় অর্ডার আছে, তাড়াতাড়ি গিয়ে সব কিছু চেক করতে হবে। একের পর এক, তাও একই স্টাইলে। 2 মাসে টোটাল 16টা, সবগুলো লাশের পাশেই সিরকুট। এত ক্লু থাকতেও আপনারা কোনো কুল কিনারা করতে পারছেন না। মিডিয়া ভাবছে পুরো পুলিশ ডিপার্টমেন্ট চুরি পড়ে বসে আছে। ডিএমপির যোগ্য কমিশনার হারুন হক প্রচণ্ড ক্ষোভের সাথে কথাগুলো বলল। তার সামনে ডিএমপির সব গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বসে আছে। কারো মুখে কোনো উত্তরে নেই। উত্তর কিভাবে দেবে? লাস্ট 2 মাসে যাবৎ ঢাকার বিভিন্ন স্পটে একের পর এক পুরুষ মানুষের লাশ পাওয়া যাচ্ছে। যারা হচ্ছে তারাও খুব সাধারণ মানুষ। এদের করে কারোর কোনো লাভ হবে না। প্রত্যেকটা লাশের একদম বিভৎস অবস্থা করে ফেলে। চোখগুলো উঠানো থাকবে, লাশের প্রাইভেট পার্টি থেতলানো থাকবে, আর গলাও কাটা থাকবে। লাশ দেখেই বোঝা যায় যে কেউ কোনো ক্ষোভ নিয়ে এইগুলো করে। আর সবচেয়ে ধাঁধানো বিষয় থাকে সিরকুটে। প্রতিটা সিরকুটে লেখা থাকবে যে পাপ লুকিয়েছিল তারই আজ বিচার হলো। পাপীকে তোমরা চিনবে না, কিন্তু সে নিজেকে চিনবে। অনেক হয়েছে লুকোচুরি খেলা। এই কেস আমি পিপিআইতে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি। কালকে পিপিআই থেকে এসপি আরশাদ ফরাজি আসবে। তাকে কেসের সব ফাইল হ্যান্ড ওভার করে দেবে। আরশাদ ফরাজির নাম শুনে কনফারেন্স রুমের সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। বর্তমানে বিপিআই এর সবচেয়ে বিচক্ষণ তরুণ কর্মকর্তা আরশাদ ফরাজি। তার 5 বছরের ক্যারিয়ারে এমন কোনো কেস নেই যা সে সলভ করেনি। এই কেসে আরশাদ ফরাজির হস্তক্ষেপ মানে হচ্ছে দ্রুতই ধরা পড়বে। লিফট থেকে নামতেই মেঘলা তানিয়ার মুখোমুখি হলো। মেঘলা তানিয়াকে ইগনোর করতে চাইলেও তানিয়া নিজে থেকেই আগ বাড়িয়ে বলল, কেমন আছো মেঘলা আপু? ভালো, উত্তর দিয়ে মেঘলার সামনে এগোতে নিলেই তানিয়া আবার তাকে বাধা দিয়ে বলল, আপু তুমি কি আমাকে ইগনোর করছো? ইগনোর কেন করব? এই যে আমি নাবিল ভাইয়াকে বিয়ে করছি। না দেখো আপু, রাগ করো না। মানুষের মন তো আর সব সময় একজনের ওপর থাকবে না। মানুষের পছন্দ বদলাতে পারে। হ্যাঁ, বদলাতেই পারে। খেয়াল রাখিস বিয়ের পর তোর নাবিল ভাই মন আবার না বদলে যায়। এই তোমার এরকম চটাং চটাং কথার জন্যই নাবিল ভাইয়া তোমাকে ছেড়ে দিয়েছে। দেখবো আনে এবার কে তোমাকে বিয়ে করে। আমার বোনকে কেউ বিয়ে না করলেও সমস্যা নেই। আমার বোন মাসে যা আয় করে তা দিয়ে সে 4টা সংসারের খরচ চালাতে পারে। আমার বোন কষ্ট করে সৎ পথে উপার্জন করতে জানে, তাই আমার বোনের বিয়ে নিয়ে তাড়া নেই। আমার বোন তো আর তোর মতো না যে রাস্তায় রাস্তায় পুরুষ মানুষ সিডিউস করে বেড়াবে। পিছন থেকে উচ্চস্বরে মাহিরা তানিয়ার কথার জবাব দিল। তানিয়া এবার ক্ষেপে গিয়ে বলল, কি বললে তুমি? যা বলেছি সত্যি বলেছি। চুপচাপ এখানে থেকে চলে যা, নইলে আরও চিৎকার করে বলবো যে তুই রাস্তায় রাস্তায় ঘুরে পুরুষ মানুষ সিডিউস করিস। মাহিরার কথা শুনে তানিয়া তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল। মাহিরা যেমন ঠোঁট পাতলা, শেষে যদি সত্যি সত্যি চিৎকার করে বলা শুরু করে। নাবিল সকাল সকালই নাফিজাকে খবর দিয়ে বাসায় এনেছে। সামনের মাসের মধ্যে টাকার জোগাড় করতে হবে, তা না হলে বিয়ের অনুষ্ঠান নিয়ে সমস্যা হয়ে যাবে। নাবিল কিছুটা জড়তা নিয়ে নাফিজাকে সব কিছু খুলে বলল, কিন্তু নাফিজা খুব দায়সারা ভাব নিয়ে বলল, তো আমাকে এসব ঘটনা বলছো কেন? আমি কি করব?
দেখ, তোকে বিয়ের সময় যে 3 লাখ টাকার গহনা দিয়েছিলাম, ওই গহনাগুলো এখন আমার কাছে দে। আমি ওইগুলো বন্ধক দিয়ে কিছু টাকা ধার করি। বুঝতেই তো পারছিস সামনের মাসে আমার বিয়ে, আর এখন আমার হাতে তো তেমন কোনো টাকা নেই। তোর গয়নাগুলোই এখন আমার শেষ ভরসা। কি বলছো এসব? আমার গহনা আমি দেব না? আহা, আমি তো আবার টাকা জোগাড় করে তোর গহনা তোকে ফিরিয়ে দেব। দরকার নেই ওই গহনা আমার শাশুড়ির কাছে। ওসব গহনা আবার ফেরত আনলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ছোট লোক ভাববে। নাবিল আর কিছুই বলতে পারল না। নাফিজাও আর কথা না বাড়িয়ে সাথে সাথেই শ্বশুর বাড়িতে চলে গেল। চিন্তায় নাবিলের মাথা হ্যাং হয়ে আছে। বিয়ের বিশাল খরচ, তার উপরেই বাসাটাও চেঞ্জ করতে হবে। তখন নিজেদের গ্রামের বাড়ির বিটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় তার কাছে নেই। কিন্তু সেখানেও তো নাফিজার ভাগ রয়েছে। তাই লাজু বেগম আর সে বুদ্ধি করে গ্রামের বাড়ি বিক্রি করার ব্যাপারে নাফিজাকে কিছু জানালো না। জানালে ও যদি আবার অমত করে বসে। আরশাদ ঢাকা ফিরল দীর্ঘ 6 মাস পর। এতদিন একটা কেসের তদন্ত নিয়ে চট্টগ্রামে ব্যস্ত ছিল। হঠাৎই ডিএমপির একটা কেসের তদন্তের জন্য তাকে জরুরি তলব করা হয়েছে। যদিও কাল রাতেই সে কেসটির ব্যাপারে বেশ কিছু তথ্য জমা করে ফেলেছে। ঢাকায় সেই ডিএমপির বেশ কিছু সৎ কর্মকর্তা নিয়ে সে একটা টিম গঠন করেছে। যারা হয়েছে তাদের মধ্যে কি কোনো কানেকশন আছে? স্যার, বয়সের মিল বাদে আর কোনো মিল নেই। আমরা তাদের সব ডিটেলস ঘাটাঘাটি করেছি। কত বছর আগে ডিটেলস বের করেছো? স্যার, এই তো 10-15 বছর, 20-30 বছর আগের ডিটেলস বের করো। ইন্সপেক্টর সাদাতকে ডিটেলস বের করার দায়িত্ব দিয়ে আরশাদ সাহেব ইন্সপেক্টর আরিফকে বলল, আর তুমি ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করো। ফ্যামিলির আগে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কিনা চেক করো। একে একে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিয়ে আরশাদ নিজেও প্রত্যেক ভিকটিমের পোস্টমর্টেম রিপোর্ট চেক করতে লাগলো। মেঘলার বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। বাসায় ঢুকতেই বাসার সবার মুখ থমথমে দেখতে পেল। ড্রয়িং রুমের সোফায় ইরিনার খালা খালু বসে আছে। নাজমা বেগম বললেন, আমার বড় মেয়ে এসে পড়েছে, যা কথা বলার ওর সাথে বলুন। ইরিনার খালু তষা মদে ভঙ্গিতে বলল, অনেকদিন তো ইরিনা এখানে ছিল, আমরা এখন ওকে ফিরিয়ে নিতে চাই। আশা করি তোমাদের কোনো আপত্তি হবে না। আশ্চর্য, হঠাৎ করে ওকে ফেরত নিতে এসেছে কেন? 7 বছর আগে যখন আমার ভাই মারা যায় তখন তো বলেছিলেন এমন বিধবা অপয়া মেয়ে আপনারা ফিরিয়ে নেবেন না। ইরিনার খালা এখন মুখ খুলল, আমাদের মেয়ে আমরা কখন নিয়ে যাব এটা আমাদের সিদ্ধান্ত না। এখন ইরিনার ভালো চাকরি হয়েছে দেখে ওকে তোমরা হাতছাড়া করতে চাচ্ছ না। আর তুইও ইরিনা এখনও কেন শুধু শুধু এই সৎ শাশুড়ির আর অবিবাহিত ননদের ঝামেলা পোহাবি? এবার মেঘলা কিছু বলার আগে ইরিনা বলে উঠল, খালা, আমার ননদকে অপমান করার সাহস আপনি কোথায় পেলেন? চাকরি তো হলো 2 দিন আগে। গত 7 দিন ধরে এই মানুষটাই আমাকে ঠাঁই দিয়েছে। এই পরিবারটা ছায়ার মতো আমার পাশে থেকেছে আজকে পর্যন্ত। কোনোদিনও আমার আর মাহিরার মধ্যে পার্থক্য করেনি। আর যে মানুষটাকে বললেন সৎ শাশুড়ি, জীবনে মায়ের মমতা কেমন হয় তা আমি প্রথম ওনার কাছ থেকেই জানতে পারছি। আর আমি ভালো করেই জানি তোমার 2 ছেলে তোমাদের ছুঁড়ে ফেলেছে। তাই এখন চাচ্ছ আমি যেন তোমাদের দায়িত্ব নেই। তুই এভাবে বলছিস কেন ইরিনা? তোকে 18 বছর ধরে লালন পালন করার পর এই প্রতিদান দিচ্ছিস। প্রতিদান চাচ্ছ বোঝার পর থেকে তোমার ঘরের সব কাজ করে দিয়েছি, ফ্রিতে লালন পালন করনি আমাকে। বিয়ের পর যখন সদ্য বিধবা হলাম তোমরা বলেছিলে আমাকে অপায়া। যারা আমার দুঃখের দিনে আমার পাশে ছিল, আমার সুখের দিনে আমি শুধু তাদের আমার পাশে রাখবো। লজ্জা থাকলে আর এই বাড়িতে এসো না।
ইরিনা খেপে গিয়েছে দেখে তার খালু বুঝতে পারলো তারা এখানে বেশি সুবিধা করতে পারবে না, তাই তাড়াতাড়ি চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। নাজমা বেগম চিন্তিত ভঙ্গিতে বললেন, কি হচ্ছে সব বাসায় একের পর এক ঝামেলা লেগে আছে। আহা মা, টেনশন করো না, আবার তোমার প্রেশার বেড়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চুমকিকে টেবিলে খাবার দিতে বলো, দুপুরে ব্যস্ত ছিলাম, কিছু খেতে পারিনি, বড্ড ক্ষুধা পেয়েছে। ফরেনসিক টেবিলের পাশে দাঁড়িয়ে রিপোর্টের পাতা উল্টাচ্ছিলেন সিনথিয়া জামান। ল্যাবের বাতাসে কেমিক্যালের গন্ধ ভেসে বেড়াচ্ছে। এএসপি আরশাদ তার পাশে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার সিনথিয়া শান্তস্বরে বলল, দেখুন, আমরা এখনও পর্যন্ত কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি, কিন্তু এটা বিষয় আমাকে ভাবাচ্ছে। হয়তো একজনের কাজ না হতেও পারে। আরশাদ ব্রু কুঁচকে তাকালো, কিন্তু প্যাটার্নও তো এক, মডাস অপারেন্ডি একই, তাহলে একাধিক কিভাবে? আমি নিশ্চিত বলছি না, শুধু সম্ভাবনার কথা বলছি। আপনি জানেন, মানুষ সাধারণত ডমিন্যান্ট হ্যান্ড ব্যবহার করে, কেউ ডান হাতি, কেউ বাঁ হাতি। আঘাতের অ্যাঙ্গেল, প্রেশারের দিক, এসব থেকে আমরা সেটা আন্দাজ করি। একটু থেমে তিনি রিপোর্টের আঙুল রাখলেন। 16টার মধ্যে 10টায় আঘাতের প্যাটার্ন লেফট ডমিন্যান্ট আর 6টায় রাইট ডমিন্যান্ট। মানে হয় দুইজন, না হয় একজন, যে দু হাতেই সমানভাবে ব্যবহার করতে পারে। একদম তাই, অ্যাম্বিডেক্সটার্স হলে দুটোই সম্ভব। সাইকোলজি কেমন মনে হয় আপনার কাছে? পেশাদার না রাগী? ইম্পালসিভ? একটা মানুষকে মরতে যতটা দরকার তার চেয়ে অনেক বেশি আঘাত করা হয়েছে। কোনো পেশাদার না, কিছুটা অপরিপক্ক বলা যায়, কারণ সে যতবার ভিকটিমের গলায় স্ট্যাব করেছে। আসলে একটা মানুষকে শেষ করতে অতগুলো স্ট্যাব করা লাগে না। পেশাদার হলে খুব সহজে বুঝে যেত যে ভিকটিমকে কয়বার স্ট্যাব করতে হবে। তবে খুব ক্ষোভ রয়েছে ভিকটিমদের ওপর, কারণ সে প্রাইভেট পার্ট আর চোখ এর ওপর খুব বাজেভাবে অত্যাচার করেছে যখন জীবিত ছিল। বারবার অত্যাচার করার পর গলায় স্ট্যাব করে মার্ডার করেছে, কিন্তু ভিকটিমরা কেউ চিৎকার করেনি, কোনো স্ট্রাগল সাইন নেই। আসলে স্পট থেকে লোকালয় যে খুব দূরে ছিল তা কিন্তু নয়। ওনারা যদি বাঁচার জন্য চিৎকার করতো তাহলে তো কেউ না কেউ শুনতে পেত, কারণ তারা তখন কথা বলার বা নড়ার অবস্থায় ছিল না। সেডেটিভ, হ্যাঁ, এমন কিছু একটা শরীরকে অবশ করে দেয়, কিন্তু সেন্সেশন ব্লক করে না। একদম ভিন্ন ধরনের একটা ড্রাগস, যেটা শরীরে প্রয়োগ করলে শরীর অবশ হয়ে যায়। যাকে প্রয়োগ করা হবে সে নড়াচড়া করতে পারবে না, তার পুরো শরীর অবশ হয়ে যাবে, কিন্তু সে তার উপর কোনো অত্যাচার করা হলে ব্যথাটা সে স্পষ্টভাবে অনুভব করতে পারবে। এ ধরনের ড্রাগ কোথায় পাওয়া যায় সাধারণত? এটা খুব কম পরিমাণেই বাংলাদেশে আসে, যেটুকু আসে সেটাও জাস্ট ল্যাব রিসার্চের জন্য। তবে ব্ল্যাক মার্কেটে এটা পাওয়া যায়, তবে সেটাও খুব কম পরিমাণে। ওকে, তাহলে ফুল রিপোর্ট রেডি হলে অফিসে পাঠিয়ে দিবেন। জি অবশ্যই। ডাক্তার সিনথিয়ার সাথে কথা শেষ করে বের হতেই সাব ইন্সপেক্টর সাদাতের কল এলো। আরশাদ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলতে শোনা গেল, স্যার, পূর্বাচলে যে লাশটা পাওয়া গেছে ওই স্পটে সিসি ক্যামেরায় একটা গাড়ি টেস্ট করা গিয়েছে, একটা ব্ল্যাক রঙের মার্সিডিজ। গুড জব, গাড়িটার পুরো ডিটেলস বের করো। আমি আধা ঘন্টার মধ্যে অফিসে পৌঁছাচ্ছি। মেঘলা আজ সন্ধ্যায় বাঙালিয়ানার ধানমন্ডি ব্রাঞ্চে এসেছিল। সারাদিন ধরে ক্লিনিং শেষে ঠিক রাত 9টার দিকে রেস্টুরেন্টটা যেন একদম হালকা হালকা লাগছে। চকচকে মেঝেতে আলো ঝিলমিল করছে। রান্নাঘর থেকে কেমিক্যাল আর কাঁচা মশলার মিশ্র গন্ধ ভেসে আসছে। চেয়ার টেবিলগুলো একেবারে সোজা করে সাজানো, শাটার নামানোর আগে শেষ প্রস্তুতি চলছে। এর মধ্যেই কালো হুডি পরা এক আগন্তুক
ব্যক্তি রেস্টুরেন্টের কাছের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার উপস্থিতিতে ঘরের আলো যেন খানিকটা ম্লান হয়ে এলো। মাথার উপর হুডির বিশাল টুপিটা এমনভাবে নামানো, মুখটা প্রায় আড়াল হয়ে রয়েছে। ক্যাশ কাউন্টারে বসে থাকা মেঘলার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আজকে আপনাদের অনলাইন অফ কেন? মেঘলা পেশাদার ভদ্রতার উত্তর দিল, সরি স্যার, আজকে ডিপ ক্লিনিং হয়েছে, তাই অনলাইন সার্ভিস অফ রাখা হয়েছে। লোকটা একটু থেমে আবার জিজ্ঞেস করলো, ও এখন কি কোনো অর্ডার প্লেস করা যাবে? মেঘলা এবার একটু ইতস্ত বোধ। সময়টা রাতের, তাই রেস্টুরেন্ট প্রায় ফাঁকা। দিনের কোলাহল পেরিয়ে সব স্টাফই প্রায় চলে গেছে। এখন মাত্র দুজন লোক রয়েছে। ঢাকার মতো শহরে যেখানে প্রতি মোড়ে মোড়ে রেস্টুরেন্ট, সেখানে ঠিক এই সময় এই জায়গাতেই অর্ডার দেওয়ার জন্য লোকটার এমন ব্যস্ততা তার মনে কিছুটা সন্দেহ জাগালো। লোকটার আচরণও স্বাভাবিক লাগছিল না। কালো হুডির বিশাল টুপিটা সে এমনভাবে টেনে রেখেছে, মুখটা প্রায় অন্ধকারে ঢাকা। কোথাও বলছে খুব নিচু স্বরে। সব কিছু মিলিয়ে লোকটাকে কেমন যেন একটু সন্দেহজনকই মনে হচ্ছিল। মেঘলার চোখের দৃষ্টি আর মুখের অস্বস্তি লোকটার নজর এড়ালো না। লোকটাও বুঝতে পারল তার এরকম বেশভূষা সন্দেহের জন্ম দিচ্ছে। সে ধীরে ধীরে মাথা থেকে হুডির টুপিটা সরিয়ে বলল, জাস্ট সিম্পল কিছু, ভাত আর সরিষা ইলিশ হলেই হবে। মুহূর্তের মধ্যে মেঘলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রেস্টুরেন্টের বাকি দুইজন স্টাফও দৌড়ে এসে ফিসফিস করে বলাবলি শুরু করলো, আরে এটা তো সিঙ্গার রৌনক হাসান, চল একটা সেলফি নেই। মেঘলা চোখের ইশারায় ওদের থামালো। তারপর রৌনকের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, সরি স্যার, বুঝতে পারিনি যে আপনি ছিলেন। আমি এখনই খাবার রেডি করতে বলছি। কিচেনে গিয়ে সে দ্রুত নির্দেশ দিয়ে এলো। এরপর হাতে করে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসে রৌনকের দিকে গ্লাসটা এগিয়ে দিল। গ্লাসটা হাতে নিয়ে রৌনক হালকা এসে বলল, আই থিঙ্ক আপনার নাম মিস মেঘলা, যদি মাইন্ড না করেন আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। মেঘলা কিছুটা অবাক হলো। অচেনা মানুষ, তার উপর দেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, তার কী বা কথা থাকতে পারে তার সাথে। তবু নিজের জ্বরটাকে গুটিয়ে রেখে সে একটা চেয়ার টেনে তার সামনে বসলো। জি বলুন, আমি লাইফে অনেক জায়গায় খাবার ট্রাই করেছি, কিন্তু আপনার রেস্টুরেন্টের মতো খাবার আর কোথাও পাইনি। জানেন, আমি প্রায় 7 বছর ধরে এখানে আসছি। তাহলে তো আপনি আমাদের একদম প্রথম থেকেই কাস্টমার। হ্যাঁ, তখন রেস্টুরেন্টটা আরও ছোট ছিল। আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাজেট খুব টাইট থাকতো, তাই এমন জায়গা খুঁজতাম যেখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। আপনাদের প্রাইস সবসময়ই রিজনেবল ছিল, কিন্তু একটা প্রশ্ন, আপনাদের খাবারের এই ঘরোয়া ফ্রেশনেসটা আসে কিভাবে? বড় বড় রেস্টুরেন্টও তো এই ফ্রেশনেসটা থাকে না। মেঘলা হালকা এসে বলল, অন্য সব রেস্টুরেন্টের মতো দিনে আমরা 2বার রান্না করি না, আমরা 3 ঘন্টা পর পর রান্না করি। মেরিনেট একেবারেই করা হয়, কিন্তু রান্নায় ফ্রেশনেস এর জন্য 3 ঘন্টা পর পর রান্না করা হয়। এতে খাবার নষ্টও কম হয় আর স্বাদটাও একদম ঘরের মতো থাকে। জাস্ট রিয়েলি গ্রেট, এত টেস্টি খাবার আপনাদের। আমি সত্যি আপনাদের খাবারের ওপর অবসেসড। আপনি রিয়েলি অনেক ট্যালেন্টেড। মেঘলা একটু লজ্জা পেয়ে বলল, এত প্রশংসা করবেন না। আমি জাস্ট একজন সিম্পল রেস্টুরেন্ট ওনার। একদমই না, আপনি তার চেয়েও বেশি। যে মানুষ খাবারের ভেতর ঘরের উষ্ণতা ঢেলে দিতে পারে সে আরও অনেক বেশি প্রশংসায় যোগ্য। গাড়িটা কার? আরশাদ বেশ থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার, রৌনক হাসানের, ওনার নামে রেজিস্টার করা। তো কালকে অফিসে আসার জন্য খবর পাঠাও। কিন্তু স্যার, সাদাত বলতে কিছুটা ইতস্ত বোধ করলো। তারপর সে বলল, স্যার, উনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী রৌনক হাসান। এরকম ভিআইপি পার্সনকে কোনো ওয়েন রেট ছাড়া জিজ্ঞাসাবাদ
করাটা কি ঠিক হবে? আমি যত দূর শুনেছি উনি মানুষ হিসেবে ভালোই, আর আমরা তো আর ওনাকে সাসপেক্ট হিসেবে জিজ্ঞাসাবাদ করব না। সেদিন উনি ওই জায়গায় সন্দেহজনক কিছু দেখেছিল কি না তাই নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তুমি ওনার ম্যানেজার এর সাথে সাথে বলো, আই থিঙ্ক উনি আমাদের সাথে কথা বলতে রাজি হবেন। ওকে স্যার। সাদাত চলে যেতেই ঘরটার ভেতর হঠাৎ করে এক ধরনের নিস্তব্ধতা নেমে এলো। আরশাদ ধীরে ধীরে হাতে থাকা কাগজগুলো টেবিলে রেখে কফির কাপটা তুলে নিল। কফির গরম ভাব তার আঙুল ছুঁয়ে উঠে মিলিয়ে গেল, ঠিক যেমন তার মাথার ভেতরের অসংখ্য প্রশ্ন কোনো উত্তর না পেয়ে মিলিয়ে যাচ্ছিল। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে কুয়াশা এমনভাবে ঘন হয়ে আছে দেখে মনে হচ্ছে আকাশ আর মাটির মাঝখানে যেন এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে কেউ। দূরের লাইট পোস্টগুলো কুয়াশার ভেতর আধখানা দেখা যাচ্ছে। আরশাদের চোখ স্থির হয়ে রইল সেই কুয়াশার দিকে। তার মনে হলো সে নিজেও এক কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে, চারপাশে অসংখ্য পথ, কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল বোঝার উপায় নেই। পুরো ক্যারিয়ারে বহু কঠিন কেস এসেছে, অনেক ভয়ঙ্কর অপরাধীকে সে সামনে থেকে দেখেছে, কিন্তু এই কেসটা যেন আলাদা। এটা কোনো সহজা সাপটা গোলক দাদা নয়, বরং আয়নার তৈরি গোলক দাদা। এক একটা মোড়ে দাঁড়ালে নিজেরই প্রতিচ্ছবি ফিরে তাকায়, সত্য আর বিভ্রম গুলিয়ে যায়। কফির এক চুমুক নিয়ে সে দীর্ঘশ্বাস ছাড়ল। গরম কফি গলার ভেতর দিয়ে নামলেও বুকের ভেতরে ঠান্ডাটা কাটল না। সালাম ভাই, আমি আপনাকে আমার বড় মেয়ের জন্য প্রস্তাব আনতে বলেছি, ছোট মেয়ের জন্য না। আপা বুঝতে পারছেন না? ওরা নিজে থেকে মাহিরার কথা বলেছে। ছেলে ডাক্তার, ছেলের হাসপাতাল থেকে আপনার মেয়ের ইউনিভার্সিটিতে মেডিকেল ক্যাম্পে গিয়েছিল, সেখান থেকেই ওকে দেখে পছন্দ করেছে। না, এই প্রস্তাবে ওনাদের না বলে দিন। বড় মেয়ের বিয়ে না দিয়ে আমি ছোট মেয়ের বিয়ে দেব না। একদম ঠিক, আপার আগে আমি বিয়ে করব না। মাহিরাও নাজমা বেগমের কথায় সায় দিল। এর মধ্যেই মেঘলা সালাম সাহেবের জন্য চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। মামা, আপনি ওনাদের সাথে কথা বলুন, জানান যে ওরা কবে মেয়ে দেখতে আসবে। নাজমা বেগম আর মাহিরা মেঘলার মুখের দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তোর বিয়ের আগে ওর বিয়ে কেন দেবেও? মা, এখনো কোনো যুগে পরে আছেও তুমি? কোন শাস্ত্রে লেখা আছে যে বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দেওয়া যাবে না? এবার মেঘলার কথায় সায় দিয়ে সালাম সাহেব বলল, তাই তো। আর মেঘলা মায়ের জন্য আমি অনেক ভালো প্রস্তাব নিয়ে আসব। কোন দিক থেকেও কম। বর্তমান যুগে এরকম মেয়ে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তাহলে ওনাদের সাথে কথা বলে দিন তারিখ জানিয়ে দেব। জি মামা, অবশ্যই। সালাম সাহেব চলে যেতেই মেঘলা নাজমা বেগমকে বলল, মা, তুমি এমন ছেলে মানুষই কেন করছো? কি করেছি আমি? ওর জন্য আসা বিয়ের প্রস্তাব না করে দিচ্ছিলে কেন? তোর আগে ওর বিয়ে দেব না, এইসব জেদ ছাড়ো। ছেলে পক্ষকে ভালো করে আপ্যায়ন করতে হবে। আর মাহিরা, আমার কথা শুনবি, ছেলে পক্ষের সামনে কোনো ঝামেলা করবি না, ঠিক আছে? মাহিরা মুখ গোমরা করে উত্তর দিল। সে মনে মনে বলল, দেখ, এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে নাকি? আজকে একটা বয়ফ্রেন্ড থাকলে সেই বাহানা দিয়ে বিয়েটা বেচতে দেওয়া যেত। নাফিসাকে না বলে জায়গা বিক্রি করা ঠিক হলো না তো? এখানে ঠিক বলার কি আছে? নাবিলের গলায় দায় সারা ভঙ্গি। ওকে বিয়ে দিতে আমার 5 লাখ টাকা লেগেছে। জায়গায় ওর যে অংশীদারিত্ব ছিল তা ওর বিয়েতেই খরচ হয়ে গেছে। কাউন্সিলর সাহেব কল করেছিল, বলল পরশু যেতে। ওদিন নাকি বিয়ের পাকা কথা বলতে চায়। পরশু তুই ফ্রি থাকবি? হ্যাঁ, ফ্রি আছি। শোন, তানিয়ার একটু মন জুগিয়ে চলিস। তানিয়া ওর বাবার একমাত্র মেয়ে। ওর বাবার যা আছে সব তো তোরই হবে। এই কথা তার সাথে সাথে লাজু বেগমের চোখে একটা লোভের ঝিলিক দেখা গেল। ভবিষ্যৎটা তিনি আগে থেকেই দেখে ফেলেছেন। জমি, ফ্লাইট, প্রভাব,
ক্ষমতা সব কিছু তো একসময় নাবিলেরই হবে। তার কথায় সায় জানিয়ে নাবিল মাথা নাড়ল। তা তো ঠিক, তবে তানিয়া একটু বেশি আহ্লাদ করে, তাই একটু মানিয়ে নিতে কষ্ট হয়। তো এই বয়সী মেয়ে তো আহ্লাদ করবেই। সবাই কি তোর ওই বুড়ি মেঘলার মতো নাকি? বেটা মানুষের মতো সকাল বিকাল ব্যাগ নিয়ে বাতের হোটেলে ছুটত, আর কথাও বলতো পুরুষের মতো। মেয়ে মানুষের মতো কোনো হাবভাব ছিল না। ভালো হয়েছে আপদ বিদয় হয়েছে। লাজু বেগম মুখ বিকৃত করে তাচ্ছিল্য সাথে কথাগুলো বলল। যেন মেঘলা কোনো মানুষ না, কোনো বোঝা ছিল যা প্রয়োজন শেষে ঝেড়ে ফেলা হয়েছে। নাবিল তার মায়ের কথায় বাধা দিয়ে বলল, আহা মা, পুরনো কাসুন্দি গাড়ছ কেন? শোন, তোকে সাবধান করে দিচ্ছি, ওই মেয়ের পাল্লায় যেন আবার না পড়িস। মা, এমন কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ছেলের কথা শুনে লাজু বেগম সন্তুষ্টির নিঃশ্বাস ফেললেন, কারণ অবশেষে ওই উড়োচণ্ডী মেয়েটাকে তার ছেলের জীবন থেকে তিনি একেবারে সরিয়ে ফেলতে পেরেছেন। রনককে আজ পিবিআই এর সদর দপ্তরে খবর দিয়ে আনা হয়েছে। এএসপি আরশাদ ফরাজি এখনও এসে পৌঁছায়নি, তাই রনক কেবিনে বসে অপেক্ষা করছে। আরশাদ ফরাজি আসতেই জিজ্ঞাসাবাদ পূর্ব শুরু হলো। 20 তারিখ রাত 11টার দিকে আপনার গাড়িটাকে পূর্বাচল ফ্লাইওভারে দেখা গিয়েছে। ওদিকে কি গাড়ি আপনি ড্রাইভ করছিলেন? জি, ওই দিন গাড়ি আমি ড্রাইভ করছিলাম। আপনার সাথে কি সেদিন গাড়িতে অন্য কেউ ছিল? না, আমি একাই ছিলাম। এত রাতে ওই জায়গায় কি প্রয়োজনে গিয়েছিলেন? আসলে আমি ইনসোমনিয়ার পেশেন্ট, তাই রাতে মাঝে মাঝে একা লং ড্রাইভে বের হই। আপনি চাইলে আমার মেডিকেল ডকুমেন্টস চেক করে দেখতে পারেন। দেখুন, ওই দিন ফ্লাইওভার শেষ প্রান্তে যে নীরব জঙ্গলের মতো জায়গাটা রয়েছে, ওখানে একটা হয়েছে। ইনসিডেন্টলি আপনার গাড়িও সেই সময় ওই স্পটে ছিল। যেহেতু আপনি ড্রাইভ করছিলেন, আপনি কি সেদিন সন্দেহজনক কিছু দেখছিলেন? আমার ঠিক মতো মনে পড়ছে না এখন, তবে সেই স্পটে আমি একটা অটো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অটোর নাম্বারটা মনে আছে আপনার? না, তবে অটোর পেছনে একটা সাইন ছিল, যেটা আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা আমার ভিজিটিং কার্ড। আপনার যখনই মনে পড়বে কাইন্ডলি আমাকে জানাবেন। জি অবশ্যই। আরশাদের জিজ্ঞাসাবাদ শেষে রনক কেবিন থেকে বেরিয়ে যেতে আরশাদ সাব ইন্সপেক্টর সাদাতকে ডাকলো। এই গায়কের ওপর নজর রাখো। কেন স্যার? সন্দেহজনক কিছু টেস্ট করেছেন? ডাক্তার সিনথিয়া বলেছিল খুনির 2 হাতই সমানভাবে চলে। আমি যতদূর খেয়াল করলাম, এই রৌনক হাসানের 2 হাতও সমানভাবে চলে। সো আমাদের সাসপেক্ট লিস্টে ওনাকেও রাখতে হবে। ওকে স্যার, আমি এখনই কিছু কনস্টেবল এই ব্যবস্থা করছি। ওরা 24 ঘন্টা ওনার ওপর নজর রাখবে। কি তোমার হলো? আর কত ছাড়বে? তোমার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছ, কিন্তু তুমি এমনভাবে সাজছ যেন মনে হয় তোমাকে কেউ দেখতে আসবে। আমাকে দেখতে তো হুট করে এসে পড়েছিল, তাই তো তখন সাজতে পারিনি। নিজের 50 বছর বয়স্কার স্ত্রীর একরকম ছেলে মানুষই কথা শুনে আদনান ফরাজি হো হো করে হেসে দিলেন। এরকম পাগলের মতো হাসছো কেন? সেই 32 বছর আগে হুট করে দেখতে গিয়েছিলাম, আর আজকে পর্যন্ত তুমি সেই দুঃখ বলতে পারোনি। তাই এই বুড়ো ফরাজিকে আরেকবার বিয়ে করবে নাকি? ইস, বুড়ো শখ কত! একবার বিয়ে করে ফেসে গিয়েছি, দ্বিতীয়বার আর এই ভুল করব না। আমি বুড়ো হলে তুমি তো বুড়ি। আমাকে কোন দিক থেকে বুড়ি লাগে? তোমার ছোট ছেলের বন্ধুরা এখন আমাকে দেখে ক্রাশ খায়। মিতু ফরাজি বেশ গর্বের সাথে কথাগুলো বললেন। আদনান ফরাজি স্ত্রীর মিতু ফরাজি বয়স 50 হলেও তার মন এখনও 15তেই আটকে আছে। তাই তো কোনো উপলক্ষে পেলেই কোমর বেঁধে সাজগোজ করতে বসে যান। আদনান ফরাজি নিজের স্ত্রীর এই অভ্যাস সম্পর্কে খুব ভালো করেই অবগত। তারও সুযোগ পেলেই স্ত্রীর সাথে খুনসুটি করতে থাকেন। তাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কের জন্য বিয়ের 32 বছর পরেও তাদের দেখতে নিউলি ম্যারিড কাপলের মতো লাগে। তাদের খুনসুটির মাঝেই দরজায় নক করার শব্দ হলো। ফুপি, আসবো? হ্যাঁ, ভেতরে আয়। তোরা সবাই রেডি
তো হ্যাঁ আচ্ছা, রাসেলকে গাড়ি বের করতে বল, আর দেখ তো আদিপ রেডি হয়েছে কি না। বাই দ্য ওয়ে, তুই কি পিকু না মিকু? ফুপি, সেই ছোটবেলা থেকে আমাদের দেখছো, এখনও তুমি আমাদের গুলিয়ে ফেলো কেন? ও মিকু, পাশে থেকেই আদনান ফরাজি উত্তর দিল। মিতু ফরাজি বেশ কৌতূহলের সাথে তাকে জিজ্ঞেস করলো, এই তুমি ওদের এত তাড়াতাড়ি চিনে ফেলো কিভাবে? পিকু খুব দ্রুত কথা বলে আর মিকু কথা বলে একদম ধীরে সুস্থে। ইতিমধ্যে মিকুর যমজ বোন পিকুও এসে দরজায় উপস্থিত হলো। পিকু ও মিকুর ভালো নাম প্রিয়া আর মীরা। ওরা মিতু ফরাজির দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে ওদের বাবা মা মারা যাওয়ার পরে ফরাজি দম্পতি তাদের নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। আদিব আয়নার সামনে দাঁড়িয়ে গলার ট্রাই ঠিক করছিল, এমন সময় তার রুমে পিকু আর মিকু উপস্থিত হলো। ছোট ভাইয়া, তোমাকে তো সেই হ্যান্ডসাম লাগছে, সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। হবু ভাবি তোমাকে দেখে পুরো লাট্টু হয়ে যাবে। দেখ, এত প্রশংসা করিস না, আমার লজ্জা লাগছে। হয়েছে হয়েছে, তোর আর লজ্জা পাওয়া লাগবে না। সব লজ্জা তুই পেয়ে গেলে তো হবু বউ কী করবে? এদের দুইটাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। মিতু ফরাজি দরজার বাইরে থেকে উচ্চস্বরে কথাগুলো বলল। মায়ের মেজাজ গরম বুঝতে পেরেছি। আদিপ নিচু স্বরে পিকুকে জিজ্ঞেস করলো, কিরে মায়ের মেজাজ গরম কেন? বড় ভাইয়া সকালে বলেছিল ডিরেক্ট পাত্রীদের বাসায় আসবে, একটু আগে ফোন করে বলেছে আসতে পারবে না, তাই ফুপি রাগে ফায়ার হয়ে গেছে। ভাইয়াও না, সারাদিন শুধু কাজ আর কাজ। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠ, নইলে মা পাত্রী দেখতে যাওয়াই ক্যান্সেল করে দিবে। মেঘলাদের বাসায় আজ উৎসব উৎসব ভাব। মেঘলাদের টুকটাক আত্মীয় স্বজনও এসেছে। মেঘলা আজ রেস্টুরেন্টে যায়নি, আজকে সব রান্না সে নিজেই করেছে। রান্না করতে করতে প্রায় 1টা বাজলো। সব রান্না শেষ, এখন শুধু সালাদ কাটা বাকি। নাজমা বেগমও এর মধ্যেই রান্নাঘরে ঢুকলেন। রান্না শেষ তোর, যা গিয়ে তাড়াতাড়ি গোসল করে নে, ছেলে পক্ষের লোকজন এসে পড়ল বলে। মা, এখনও সালাদ কাটা বাকি আছে, তারপর গোসল করতে যাচ্ছি। আমি সালাদ কাটছি, তুই গিয়ে গোসল করে নে। আর আজ একটা শাড়ি পরিস। মা মাহিরাকে দেখতে আসছে, আমাকে না। আমি কেন শাড়ি পরবো? তুই পাত্রীর বড় বোন, তাই শাড়ি পরবি। ইরিনাও আজ শাড়ি পরেছে। নাজমা বেগম মেঘলাকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিল। মেঘলা নিজের রুমে এসে আলমারি থেকে একটা ল্যাভেন্ডার রঙের শাড়ি বের করলো। শাড়িটা 3 বছর আগে বাণিজ্য মেলা থেকে কিনেছিল। নাবিলের ল্যাভেন্ডার রং পছন্দ ছিল না, তাই কখনো সে শাড়িটা পরেনি, কিন্তু আজ সে পরবে। জীবন থেকে সব টক্সিক মানুষ দূর করে দিয়েছে, এখন সে তার জীবন নিজের পছন্দের রঙে সাজাবে। সাদাত, এদিকটা একটু তুমি সামলে নিও, আমি একটু বের হব। আজকে আদিবের জন্য মেয়ে দেখতে যাবে, সেখানেই একটু যেতে হবে। বেশি আর্জেন্ট কিছু হলে আমাকে কল দিও। সমস্যা নেই স্যার, আমরা এদিকটা সামলে নিব। আরশাদ গাড়ি স্টার্ট করে আদিবকে কল দিল। ভাইয়া, তুমি কই আসছো? তুমি কি আসবে না? মায়ের মাথা গরম হয়ে আছে। হ্যাঁ আসবো, আমি বের হয়েছি। তোরা কোথায় আছিস? ভাইয়া, আমরা ওদের বাসার কাছাকাছি আছি। আচ্ছা, তুই আমাকে লোকেশনটা শেয়ার করে দে। রাস্তায় জ্যাম আছে, আমার আসতে আধা ঘন্টা লেট হবে। ওকে। নাফিজা আজ আবার তার মায়ের বাসায় এসেছে। লাজু খাতুন অসময়ে মেয়েকে দেখে একটু অবাক হলেন। তুই এই সময় এলি? সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তোমার জামাই অফিসের কাজে ঢাকায় বাইরে গিয়েছে, বাসায় একা ছিলাম তাই চলে এলাম। ভালোই করেছিস।
দুপুরের খাবার নিয়ে আসি তোর জন্য। আমি দুপুরের খাবার খেয়ে এসেছি। মেঘলাদের বাড়ির সামনে 2-3টা বেশ দামি গাড়ি দেখলাম। কারা এসেছে ওদের বাসায়? শুনলাম মাহিরাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। শুনেছি ছেলে নাকি ডাক্তার, ছেলের বাবাও নাকি অনেক বড় ব্যবসা আছে। বড় মেয়েকে রেখে এখন ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি। কি আর করবে, বড় মেয়ের জন্য পাত্র খুঁজে পেতে খবর হয়ে যাবে। তা অবশ্য ঠিক বলেছ। তা ভাইয়ার বিয়ের জন্য টাকা জোগাড় হলো? হ্যাঁ হয়েছে। এত টাকা এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় হয়ে গেল? মেয়েকে এবার কি উত্তর দেবেন তা লাজু খাতুন বুঝতে পারলেন না। ওই কয়েকজন বন্ধুর কাছ থেকে ধার করেছে। তাহলে তো ভালোই, বিয়েতে তোমার জামাইকে একটা ঘড়ি গিফট দিও। বিয়ের সময়ের দেওয়া ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখি তোর ভাইয়ের সাথে কথা বলে। মা, তানিয়াকে কি তোমার কাছে একটু অহংকারী মনে হয় না? তা তো একটু হবেই, কাউন্সিলরের মেয়ে, তার ওপর সুন্দরী। বিয়ের পর দেখো না আবার তোমার সংসারের চাবি ধরে টান দেয়। এমন কিছু হবে না, এই জন্যই তো কম বয়সী মেয়ের আনলাম। বেশি বুঝবে না আর ঝামেলাও করতে পারবে না। তা তুমি ঠিক কাজ করেছো। বিয়ের আগে প্রেমিকা তো একটু বেশি চালাক ছিল। ওই সংসারটাকে 7 বছর যাবৎ একা সামলাচ্ছে। আমার কাছে আবার এত চালু মেয়ে মানুষ ভালো লাগে না। তাই তো ওকে বিদায় করলাম। জামাই আসবে কবে ঢাকায়? পরশু তো নাবিলের এঙ্গেজমেন্ট, কাল এসে পড়বে। ও সোজা এখানে চলে আসবে। ফরাজি পরিবার মেঘলাদের বাসায় পৌঁছালো দুপুর 2টায়। নাজমা বেগমের সাথে টুকটাক পরিচয় পর্ব শেষ হওয়ার পর মেঘলা আর ইরিনা মাহিরাকে ড্রয়িং রুমে নিয়ে এলো। নাজমা বেগম মাহিরাকে তাদের সামনে চেয়ারে বসিয়ে বললেন, ও আমার ছোট মেয়ে মাহিরা। পাত্রীর জায়গায় মাহিরাকে দেখে আদিবের চক্ষু চড়ুক গাছ। সে বেশ জোরেই বলে উঠল, আপনারা এ কাকে নিয়ে এসেছেন? আমি তো অন্য একজনকে পাত্রী হিসেবে পছন্দ করেছি। কথাটা বলেই আদিব মাহিরার পাশে দাঁড়িয়ে থাকা ইরিনা আর মেঘলার দিকে আঙুল তাক করে বলল, আমি তো ওনাকে পছন্দ করেছি। ওনাকেই আমি ইউনিভার্সিটিতে দেখেছিলাম। রুমের সবাই যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কারো মুখে কোনো কথা নেই। আদিবের কথা শুনে সবাই যেন ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে। নিজের ছেলের উপর মিতু ফরাজি প্রচণ্ড আকারে বিরক্ত হয়ে আছেন। মনে মনে ছেলেকে কয়েকবার গালিও দিয়েছেন। তার মতো এত বুদ্ধিমান মহিলার পেটে এমন ছেলে কিভাবে হলো? হাসপাতালে বদলে যায়নি তো? সব ভাবনা একপাশে রেখে সে নাজমা বেগম আর মেঘলাকে একান্তে কথা বলার জন্য ভেতরের রুমে নিয়ে এলেন। বিনয়ের সুরে বললেন, খুবই দুঃখিত আপা, আমার ছেলে একটা ভুল করে ফেলেছে। আপনার মেয়ে ভেবে আপনার বৌমাকে পছন্দ করে ফেলেছে। নাজমা বেগম তার হাত ধরে বললেন, আরে আপনি এভাবে বলছেন কেন? আসলে ওরা দুইজনই সেই ইউনিভার্সিটিতে পড়তো। এরকম কনফিউশন হওয়ার স্বাভাবিক। মেঘলাও নিজের মায়ের কথায় সায় দিয়ে বলল, জি আন্টি, সালাম মামা বুঝতে ভুল করেছিল, তাই হয়তো মিস্টেক হয়েছে। এবার মিতু ফরাজি কিছুটা ইতস্ত করে বললেন, আপনার বৌমার ব্যাপারে তো সবই শুনলাম। ও নাকি বিয়ের মাত্র 3 মাসের মাথায় বিধবা হয়েছে। আমার ছেলের বা আমাদের পরিবারের কারো এতে সমস্যা নেই। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বৌমাকেই আমরা ছেলের বউ করে নিয়ে যেতে চাই। মিতু ফরাজির কথা শুনে মেঘলা আর নাজমা বেগম একে অপরের দিকে তাকালো। আমি বুঝতে পারছি যে এতে হয়তো আপনার মেয়ে মাহিরার খারাপ লাগবে, কিন্তু একদম ভুল বললেন আন্টি। একটুও খারাপ লাগবে না আমার। রুমের দরজা থেকে মাহিরা কথাগুলো বলে উঠল। মেঘলা মাহিরাকে দেখে বলে উঠল, তুই এখানে কি করছিস? সরি লুকিয়ে কথা শোনার জন্য। আন্টি, আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান ছিল না। মা আর আপার জড়াজড়িতে পাত্রপক্ষের সামনে বসেছিলাম। আর না, ভাবির সাথে আমার সম্পর্কটা বোনের মতো। আপু ভালো থাকলে আমরাও ভালো থাকবো। নাজমা বেগমও তার কথায় সায় দিয়ে বলল, আমাদের কোনো আপত্তি নেই। ইরিনাকে আমি আমার মেয়ের মতো দেখে এসেছি। আমি আমার 2 মেয়েকে দিয়ে ইরিনাকে রাজি করার চেষ্টা করছি। তারপর নাজমা বেগম, মেঘনা আর
মাহিরার দিকে তাকিয়ে বললেন, তোরা গিয়ে ইরিনার সাথে কথা বল, যেভাবে পারিস ওকে রাজি করা। না না আপু, এটা কিভাবে সম্ভব? আমি আর বিয়ে করব না। তোমার ভাইয়া আমার জীবনের প্রথম ও শেষ থাকবে। এসব আবেগে জীবন চলে না ইরিনা। বয়সী বা কত তোমার? মাত্র 25। পুরো জীবন বাকি রয়েছে। মাহিরাও মেঘলার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ আপু, মেঘলা আপু ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। ছেলে খুব ভালো, ফ্যামিলিও ভালো। তোমার অতীত নিয়ে ওনাদের কোনো সমস্যা নেই। না আপু, আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব নয়। নিজের মায়ের কথাও কোনো দাম দিবি না তুমি? মা, আপনিও? কিন্তু মা, নাজমা বেগমকে দেখে ইরিনা কিছুটা অবাক হয়ে গেল। কোনো কিন্তু না, আমার এখন বয়স হয়েছে, আর কতদিন দিনে তোমাদের দেখব। আমি চাই তোমার একজন জীবনসঙ্গী থাকুক, যে তোমার জীবনের ভালো খারাপ সব সময়ে তোমাকে সাপোর্ট করবে। মা, আপনার ছেলেকে ভুলে নতুন করে জীবন শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে অনেক আগেই চলে গিয়েছে, কিন্তু তোমার বয়স মাত্র 25। আমি চাই না যে তোমার জীবনটা একাকিত্বে কাটুক। তুমি এই বিয়ে না করলে আমি বাসা ছেড়ে চলে যাব। মা, এরকম করবেন না। আমি এই বিয়েতে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। তারপরও আপনি আমাদের ছেড়ে দূরে কোথাও যাবেন না। ঠিক আছে, যাব না। যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ইরিনা চলে যেতেই নাজমা বেগম বলল, মেঘলা, তুই মিহিরকে নিয়ে গিয়ে একটা রিং কিনে নিয়ে আয়। মিতু আপা আজই এঙ্গেজমেন্ট করতে চাচ্ছে। শুভ কাজে দেরি করে লাভ নেই। রৌনক স্টুডিওতে রেকর্ডিং করছিল। হঠাৎই স্টুডিও রুমের দরজায় ঝুলতে থাকা স্টার শেপের শোপিস দেখে তার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, সেদিন তো সে সবুজ রঙের স্টার সাইন দেখেছিল অটোর পিছনে। আরশাদের দেওয়া ভিজিটিং কার্ড থেকে সে তার নাম্বারটা ডায়াল করলো। আরশাদ তখন মেঘলাদের বাসার সামনে গাড়ি পার্ক করে নামতেই রৌনকের কল এলো। হ্যালো, আমি রৌনক হাসান বলছিলাম। জি বলুন, আপনার কি কিছু মনে পড়েছে? হ্যাঁ, সেদিন রাতে আমি অটোর পিছনে সবুজ রঙের বেশ বড় সাইজের স্টার সাইন দেখেছিলাম। শিওর আপনি? হ্যাঁ, আমার একটু আগেই মনে পড়লো। রৌনক এর সাথে কথা শেষ করে আরশাদ সাব ইন্সপেক্টর সাদাতের নাম্বার ডায়াল করলো। হ্যাঁ সাদাত, ফোর্স নিয়ে উত্তরা বাস স্ট্যান্ডে দেখো কোনো অটোর পিছনে সব রঙের স্টার সাইজ পাও কি না। পেলে আমাকে দ্রুত জানাও। জি স্যার, আমি এখনই যাচ্ছি। সাদাতের সাথে কথা বলা অবস্থায় আরশাদ বাড়ির ভেতরে ঢুকতে নিলে কিছুর সাথে বেশ জড়িয়ে ধাক্কা খেল। নিজেকে সামলে পাশে ফিরতেই দেখলো বিশাল লম্বা চুলের ল্যাভেন্ডার শাড়ি পরা এক মেয়ে মাটিতে পড়ে আছে। মেয়েটাকে মাটি থেকে তুলে সে বলল, সরি সরি, আসলে আমি। ইতিমধ্যে মেয়েটি আরশাদের দিকে তাকালে আরশাদ স্তব্ধ হয়ে গেল। তার কাছে মনে হলো তার পৃথিবী যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। 10 বছর আগে অতীত আজ আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। মেঘলা রিং কিনে কেবল বাসে ঢুকছিল, এর মধ্যেই আরশাদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সিমেন্টের মেঝেতে পড়ে গিয়ে হাতও বেশ খানিকটা ছিলে গিয়েছে। আপনি কি অন্ধ? এত বড় গেট থাকতেও এভাবে ধাক্কা দিলেন আমায়? আদিব আরশাদকে নিতে নিচে নেমেছে। মেঘলাকে এভাবে চিৎকার করতে দেখে সে কৌতূহলের স্বরে আরশাদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? আদিবের বড় ভাই আরশাদ এটা বুঝতে পেরে মেঘলা কিছুটা লজ্জা পেল। ইস, নতুন মেহমানের সাথে এভাবে চিৎকার করা উচিত হয়নি। কি মনে করবে লোকটা? হাতেও এত জোরে লেগেছে যে নিজের মেজাজটা কন্ট্রোল করতে পারিনি। কিছু হয়নি আদিব, যাও যাও, তোমার ভাইয়াকে নিয়ে উপরে যাও। রিং পরানো শেষে সবাই বসে একসাথে বিয়ের অনুষ্ঠান কিভাবে করবে তা নিতে কথা বলছে। আদনান ফরাজি নাজমা বেগমকে বললেন, আপা, একটা বিষয়ে আপনার মতামত চাই। আসলে আমাদের পরিবারের সব বিয়েই আমাদের গ্রামের বাড়িতে হয়, তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকতে তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানটা আমাদের চট্টগ্রামের গ্রামের বাড়িতে করতে চাই। কিন্তু ভাই, আমাদের এই দিকের অনুষ্ঠানটা। এবার আদনান ফরাজি মিতু ফরাজির দিকে তাকালো।
আসলে আমাদের পরিবারের মেয়ের দিক থেকে তেমন কোনো অনুষ্ঠান করার নিয়ম নেই, তাই বিয়ের অনুষ্ঠানের সব খরচ ছেলেপক্ষই বহন করে। আপনাদের যতজন আত্মীয় হবে জানিয়ে দিবেন, আমরা ওখানে সব ব্যবস্থা করে ফেলবো। আর বিয়ের পরে ঢাকাতেও আমরা একটা রিসেপশনের ব্যবস্থা করব। নাজমা বেগম এবার মেঘলার দিকে তাকালো। মেঘলা এবার বলল, যেহেতু আপনাদের নিয়ম এটা, সেক্ষেত্রে তো কিছু করার নেই। আর বিয়েটা এখানে থেকে দূরে হলেই ভালো হবে। আমাদের এলাকার লোকজন বিয়েতে এলে আবার কানাঘুষা শুরু করবে। আঙ্কেল, আপনি চট্টগ্রামেই সব ব্যবস্থা করুন। আচ্ছা মা, তাহলে তুমি আমাকে তোমাদের গেস্ট লিস্টটা দিয়ে দিও। জি অবশ্যই, আমি কাল পরশুর মধ্যেই ফাইনাল লিস্টটা দিয়ে দেব। এত কোলাহলের মধ্যেও আরশাদের চোখ বারবার মেঘলার দিকেই আটকে যাচ্ছে। কেন আবার ফিরে এলো এই মেয়েটা তার জীবনে? সব ভুলে গিয়ে সে তো নিজেকে সামলে নিয়েছিল। স্যার, এই হানে দইরা আনছেন কেন? আমি গরিব মানুষ, আমি কার কি ক্ষতি করছি? অটো চালক হারুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আরশাদ তার সামনে বসে থমথমে গলায় বলল, দেখ, যা জিজ্ঞেস করব ঠিকঠাক উত্তর দিবি। একটা যদি মিথ্যে বলিস, একদম 14 শিকড়ের পিছনে পাঠিয়ে দেব। 20 তারিখ রাতে পূর্বাচল ব্রিজের শেষ প্রান্তে কী করেছিলি? স্যার, কোন 20 তারিখ? সবে মেরাজের পরের দিনের কথা বলছি। ও, ওই দিন ওটা আমার লাস্ট খায়াব ছিল। এক বেটা আর মহিলা উঠছিল আমার অটোতে। ওখানে আইয়া আমার হাতে 500 টাকা দিয়া কইল আধা ঘন্টা খাড়াইতে। এরপর বেড়া আর আর ওই মহিলা জঙ্গলের মধ্যে চইলা গেল। মিনিট 20 পর মহিলা একলা আইয়া অটোতে উঠল। পরে নীলা মার্কেটে নাইমা গেল। আর পরের দিন স্ট্যান্ডে গিয়া শুনি ওই বেড়ার লাশ নাকি ওই জঙ্গলে পাওয়া গেছে। আমি একটু ডরাইছিলাম, তাই আর কাউরে কিছু কই নাই। মহিলা দেখতে কেমন ছিল মনে আছে? না স্যার, মহিলা কালা বোরকা পইরা ছিল। তই মহিলাটা মনে হয় খারাপ লাইনের কথা শুই না অমনি লাগছে। তুই মহিলার কণ্ঠ শুনেছিস? মহিলার বয়স কেমন হতে পারে? স্যার, 30-35 হবে হয়তো। শোন, এখন তোকে ছেড়ে দিচ্ছি, কনস্টেবলের কাছে তোর ফোন নাম্বার দিয়ে যা। ভুলেও ঢাকা ছেড়ে পালানোর চেষ্টা করবি না। স্যার, অনেক ধন্যবাদ আপনারে। জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে মাজহারুল হক কক্ষে প্রবেশ করলো। সাদাত হারুনকে নিয়ে বের হয়ে যেতেই সে বলতে শুরু করলো, আরশাদ, কেসের তদন্ত কত দূর? ওর কাছ থেকে কোনো ইনফরমেশন পেলে? স্যার, হয়তো মহিলা বয়স 30-35 হবে। আর অটো চালকের ভাষ্যমতে মহিলাটা একজন পতিতা, কিন্তু উনি নাকি মহিলাটার ফেস দেখেনি। তাহলে নেক্সটে কি করবে? স্যার, পূর্বাচলে আমাদের ইনফর্মের দিন ওই বয়সের পতিতাদের একটা লিস্ট তৈরি করব, তারপর জিজ্ঞাসাবাদ করব। ব্যাপারটা কিন্তু খুব সেনসিটিভ হয়ে যাবে। ডোন্ট ওরি স্যার, ব্যাপারটা ডিপার্টমেন্টের বাইরে যাবে না, কনফিডেন্সিয়াল রাখা হবে। মাজহারুল হক চলে যেতেই আরশাদের ফোনে কল এলো। স্ক্রিনে আদিবের নাম্বার ভেসে উঠেছে। ভাইয়া, বিকালে বসুন্ধরায় যাব, তুমি অফিস থেকে ডিরেক্ট এসো। আজকে থেকে বিয়ের শপিং শুরু হবে। এসব মেয়েলি শপিংয়ে আমি গিয়ে কি করব? ওহ ভাইয়া, মা তোমাকে আসতে বলেছে। আর ইরিনাদের বাসার ওর সবাই আসছে। সবাই বলতে মেঘলা আপু, আন্টি, মিহির, মাহিরা। মেঘলার নাম শুনতেই আরশাদ আর কথা না বাড়িয়ে বলল, 7টায় পৌঁছে যাব, তার আগে কল দিয়ে বিরক্ত করবি না। শপিংয়ে যাওয়ার জন্য মেঘলা আর নাজমা বেগম ড্রয়িং রুমে রেডি হয়ে বসে আছে। মাহিরা আর ইরিনা এখনও রেডি হচ্ছে। মিহির ড্রয়িং রুমের দরজা দিয়ে একটা মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলো। আম্মু, উনি কালকে এসেছিল ওপরের কোঠার রুমটা ভাড়া নিতে। মেয়েটার নাম লিলি, বয়স 19-20 হবে, দেখতেও বেশ ভালোই। তুমি কি একাই থাকবে? জি, আসলে সিঙ্গেল মেয়েদের তো আমি রুম ভাড়া দেই না। আসলে আন্টি, আমি ছোটোবেলা থেকে এতিম। 18 বছর পর্যন্ত একটা আশ্রমেই ছিলাম। 18 বছর শেষ হওয়ার পর আর ওইখানে থাকা যায় না। আমি বর্তমানে একটা টেলিকম কোম্পানির কাস্টমার
কেয়ারে জব করছি আর পাশাপাশি একটা ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হয়েছি। আমি কোনো প্রকারের নিয়ম ভঙ্গ করব না। আপনি যদি বাসাটা আমার কাছে ভাড়া দিতেন তাহলে আমার খুব উপকার হতো। মেয়েটা এতিম শুনে নাজমা বেগমের একটু সহানুভূতি হলো। ঠিক আছে, তোমার কাছেই ভাড়া দেব, কিন্তু মা কোনো ধরনের ঝামেলা করো না। আমি বিধবা মানুষ, এত ঝামেলা আবার সইতে পারবো না। জি আন্টি। নাজমা বেগম মিহিরের দিকে তাকিয়ে বলল, ওর কাছে ওপরের চিরখোটার চাবিটা দিয়ে দে। মায়ের কথায় সায় জানিয়ে মিহির মাথা ঝাঁকালো। বসুন্ধরাতে সবাই প্রথমে শাড়ির দোকানে ঢুকলো। একে একে সবাই যে যার জন্য শাড়ি পছন্দ করে নিল। বিল পে করার সময় মেঘলা নিজের কার্ড এগিয়ে দিলে আরশাদ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, আপনি হয়তো সেদিন আম্মুর কথা খেয়াল করেননি। এই বিয়েতে সব খরচ আমরা বহন করব। মেঘলা মুচকি এসে বলল, এটা কেমন কথা? অ্যাট লিস্ট আমাদের বিলটা না হয় আমি পে করি। এবার মিতু ফরাজি অভিমানের স্বরে বললেন, আমাদের আর তোমাদের কি? মেঘলা, তোমরা আমার কাছে মেয়ের মতোই, বিলটা আরশাদকেই পে করতে দাও। মিতু ফরাজির কথায় সম্মান জানিয়ে মেঘলা আর বাধা দিল না। শপিং শেষে সবাই একটা রেস্টুরেন্টে বসলো। খাবার অর্ডার দিয়ে সবাই বিয়ে নিয়ে প্ল্যানিং করছিল, কিন্তু আরশাদের চোখ ঘুরে ফিরে বারবার মেঘলার দিকে যাচ্ছে। আরশাদ নিজেকে মনে মনে গালি দিল, ভাইয়া চোখ আমার যা আবার না সেটার দিকেই বারবার নজর যায়। আরশাদ কন্ট্রোল। মেঘলা, অন্য কারো প্রেমিকা কেন অন্যের প্রেমিকার দিকে নজর দিচ্ছিস? কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টের সাউন্ড সিস্টেমে বেজে ওঠা সুর যেন আরশাদকে 10 বছর পিছনে তার কলেজ জীবনে নিয়ে গেল। 10 বছর আগে আরশাদ তখন ইউনিভার্সিটির 3য় বর্ষে পড়ে। তখনকার আরশাদ আর এখনকার আরশাদের মধ্যে আকাশ পাতার তফাৎ। তখনকার আরশাদ ছিল তরুণের উচ্ছ্বাসে পরিপূর্ণ, যেন কোনো উপন্যাসের মেইন ক্যারেক্টার। আরশাদও এক জুনিয়রের প্রেমে পড়েছিল। হ্যাঁ, সেই মেয়েটি ছিল মেঘলা। মেঘলা তখন অনার্স প্রথম বর্ষে পড়ে। প্রেমে পড়ার কিছুদিন পরই আরশাদ জানতে পারে নাবিল আর মেঘলার মধ্যে সম্পর্ক আছে। জীবনের প্রথম প্রেম সেও কিনা অন্য কারো প্রেমিকা। আরশাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। তার লাভ লাইফের প্রভাব তার অ্যাকাডেমিক লাইফেও পড়েছিল। ব্যাচের টপার ছেলেটা হুট করে একদম বাজে রেজাল্ট করে ফেলে। মেঘলা তার জন্য অবসেশন হয়ে গিয়েছিল। তো যতই চেষ্টা করত সে মেঘলার থেকে নিজেকে দূরে রাখতে পারতো না। প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে চাতক পাখির মতো করিডরে দাঁড়িয়ে থাকতো, শুধুমাত্র এক নজর মেঘলাকে দেখার জন্য। অবশেষে আরশাদও বাস্তবতা মেনে নেয়। গ্র্যাজুয়েশন শেষ করে জবে জয়েন করে, কিন্তু তার হৃদয়ে মেঘলা নামটা এখনও জীবন্ত। একবার ইউনিভার্সিটির প্রোগ্রাম লুকিয়ে মেঘলার একটা ছবি তুলেছিল। ছবিটা এখনও তার প্রিয় উপন্যাসের বইয়ের বাজে লুকিয়ে রেখেছে। সে মনে করেছিল হয়তো তার প্রথম প্রেমের গল্প ওখানেই শেষ হবে। কিন্তু ভাগ্য যে খুব আজব জিনিস। 10 বছর পর ভাগ্য আবার তাকে মেঘলার সামনে দাঁড় করিয়েছে। কিন্তু মেঘলা এখনও বিয়ে করেনি কেন? আরশাদ শুনেছিল নাবিল আর মেঘলারা নাকি প্রতিবেশী। তাহলে সেদিন অনুষ্ঠানে তো সে নাবিলকে দেখলো না। দেখেনি, ভালোই হয়েছে। ওদের একসাথে দেখলে তার হৃদয়ে পুরনো ক্ষতগুলো আবার নড়াচড়া দিয়ে উঠত। আদিবের ডাকে আরশাদ বর্তমানে ফিরে এলো। কি বলছিলি ভাইয়া, কি হয়েছে তোমার? কই হারিয়ে গিয়েছিলে? কই না তো। এই একদম মিথ্যা বলবে না। কয়েকদিন যাবৎ খেয়াল করছি তুমি কেমন যেন অন্যমনস্ক থাকো। মিহির আদিবের কথায় পিঞ্চু মেরে বলল, দুলাভাই, আরশাদ ভাইয়া মনে হয় কারো প্রেমে পড়েছে, তাই তো এত অন্যমনস্ক। মিহিরের কথা শুনে মিতু ফরাজি হো হো করে হেসে বললেন, আর প্রেম? ও শুধুমাত্র প্রেমে পড়তে পারে কোনো আসামির। দেখো গিয়ে নতুন কোনো কেস পেয়েছে, সেই কেসের ভাবনাই হয়তো ডুবে আছে। মায়া তো হালকা রিং কেউ নেয়। তানিয়ার রিংটা পছন্দ হয়নি। লাজু খাতুন কিছু বলার আগে নাফিজা উত্তর দিল, হালকা নেবে না তো কী করবে? গোল্ডেন বড়ি এখন 2.5 লাখের ওপরে, তার উপর
ও 2 আনার রিং দেওয়া উচিত হয়নি, তাও আবার 21 ক্যারেট। একটু চাপ লাগলেই তো ভেঙে যাবে। মা দেখো, তোমার ছেলে বিয়ে করতে পারেনি, এর মধ্যে বইয়ের জন্য সুপারিশ করা শুরু করে দিয়েছে। ওদের দুজনের তর্ক থামাতে লাজুক খাতুন বললেন, থাম তোরা এবার। নাবিল দেখ, তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, 2টা টাকা বাঁচালে তোরই বাঁচবে, তাই কম ওজনের নিয়েছি। তানিয়াকে বল যে বিয়ের পর বাড়ি দেখে কিনে দিবি। বিয়ের পর কিভাবে কিনবো, বিয়েতেই তো কত টাকা খরচ হয়ে যাচ্ছে। আহা, সত্যি সত্যি কিনে দেওয়া লাগবে নাকি? বিয়ের পর ও আমাদের বাড়ির বউ হয়ে এলে তখন ওকে আমরা কন্ট্রোল করতে পারবো। আপাতত পরিস্থিতি সামাল দিতে এটা বলে দে। ঠিক আছে। গল্প আকাশ জুড়ে একা আমি গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।